তোফা ছুটে গিয়ে অনুমতি ছাড়াই ভাইয়া ঠেকে বুকে হামলে পড়ে হুহু কেঁদে ফেলল। স্কুল কলেজ সহপাঠীরা যখন তাদের বড় ভাইকে জড়িয়ে আদর নিত, সে সময় দেখে তারও খুব ইচ্ছে করত এভাবে বড় ভাইকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু কখনো সাহস হয়নি। লজ্জায় জড়তায় মুখ ফুটে বলাও হয়নি। বর্ণ মাথায় হাত রেখে মাহিরকে গম্ভীর মুখে আদেশ করল, এটাই ওর শেষ কান্না তো? এরপর কখন আর অশ্রু ঝরবে? মাহির দুদিক মাথা ঝাঁকায়, অর্থাৎ ঝরবে না, সে ঝরতেই দেবে না। অনন্ত ভালোবাসা যত্নের ক্ষেত্রে সুখ গাল ফুলয় বর্ণকে নির্বিকার দেখে। দেখো আপু কিভাবে কাঁদছে দাঁড়িয়ে। মানুষটার কি উচিত না কান্না না আসলেও চেহারা একটু দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে তোলা? তার তো অশ্রু থামছেই না। তুফার সাথে নুরা নানুকে পাঠানো হয়েছে। রাজবীর সহ তার বয়সী আরও দুটো কাজিনও গেছে। ফুলে সাজানো বরের গাড়ি সাই সাই করে চলে গেল। রুবাইয়া চোখ মুছে দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়ে হয়ে জন্ম মানেই একদিন নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য পরিবারের সাথে জুড়ে যাওয়া। আইজা তার কাজ চাপড়ালেন আলতো, চল রবি, বাড়িতে অনেক কাজ, অতিথিদের অনেক আজ রাতেই থাকবে। রুবাইয়া তন্নমনস্ক হয়ে বলো, ওকে কখনো আমার পর ভাবিনি, তাই না আপা? বাবা শব্দ অনুসরণ করে তাবির সাহেব তাকালেন, হাত বাড়িয়ে দিলেন সহস্য, এসো আম্মা। সুখ ছুটে গিয়ে জড়িয়ে ধরল আব্বুকে। নিবাসে ফিরে এসেছে তারা। নিজেদের রুমে না গিয়ে সুখ সরাসরি আব্বু আম্মুর কাছে এসে পড়েছে। রুবাইয়ার কাপড় ভাঁজ করে কাবারে তুলে রেখেছে। কোণা থেকে তাক একবার দেখে সে ইশারায় আব্বুকে বোঝায়, একটা সিক্রেট শোনায় আব্বু। সিক্রেট হিসেবে সেবার আব্বু আম্মুর মাঝে দুষ্টুমি একটু করে প্যাঁচ লাগিয়ে দিয়েছিল সুখ। আব্বুকে অভিমান করে দেখিয়ে বোঝালো কিভাবে একটা যুবক মনোমুগ্ধ হয়ে আম্মুর দিকে চেয়ে থেকেছিল। আর আম্মুকে বোঝালো এত এত মানুষের ভিড়ে একটা মেয়ে আব্বুকে লাভ লেটার হাতে ধরিয়ে দিয়েছিল। কত বড় সাহস তার! অতঃপর বাকিটা ইতিহাস। ঘরটা তখন ফুলে ফুলে সাজানো, তাই তো এর নাম বাসর ঘর। সাদা বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে লাভশেপ। তার মুখোমুখি তুফা নামের মেয়েটি নববধূর রূপে বসা। লজ্জায় আড়ষ্টে ডোক গিলছে বারবার। বুকের ভেতরে ধুকপুক শব্দটা কানে স্পষ্ট। দরজা খোলার শব্দে থরথরিয়ে কেঁপে ওঠে সে। মাহির ধীরে ডোর লক করে এগিয়ে এলো, বসল তুফার খানিক দূরত্বে। নীরবতার মিনিট খানেক পর তুফা নড়েচড়ে বসে। বেডসাইড টেবিল থেকে দুধের গ্লাস এগিয়ে দিল মাহিরের দিকে। মৃদু গলায় বলল, আপনার জন্য। তোমার জন্য নয় কেন? প্রশ্নে তুফা থতমত খায়। কি করে বলবে? এটা দুজনের জন্যই, সমান অর্ধেক অর্ধেক। মাহিরের বোন দুষ্টুমির ছলে বলে গেছে এতে নাকি ভালোবাসা বাড়ে। তবে তুফা অর্ধেক খেয়ে বাকিটা আমার জন্য রেখে দিন। কথাটি মুখ ফুটে বলতে লজ্জা পেল, তাই প্রত্যুত্তরে যৌন রইল। তুফার মনের ঝড় মাহির বুঝলো কি বুঝলো না কে জানে। সে গ্লাসটা হাতে নিল, এক চুমুকে কিছুটা খেয়ে পুনরায় গ্লাস তুফার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা শেষ করো, শুনেছ? এটুক খেলে ভালোবাসা বাড়ে। দীর্ঘ এক আক্ষেপ। যোজন যোজন দূরত্ব মারিয়ে বিয়ে তো হয়েই গেল। এরপর দুজনের মাঝে যদি ভালোবাসার খাত থেকে যায়, তবে তার সংসারে অশান্তির সৃষ্টি হবে। এটা কি করে হতে দেওয়া যায়? মাহিরের আদেশ মতো তুফা বাকিটা খেয়ে গ্লাস রেখে দেয় যথাস্থানে। হাতে হাত ঘষছে, কপালে কপাল ঘামের উপদ্রব হয়েছে। মাহির তাকে আলগোছর পরখ করল। বধূ মুখখানা ঘুমার আড়ালে, মুখশ্রী দেখা দুষ্কার। গলা পরিষ্কার করে বলো, ওরা কিছু শিখিয়ে দেয়নি? স্বর এলোমেলো হয় তুফার। দাদু দিয়েছে তো। কি শিখেলে? প্রথমে সালাম দিতে বলা হয়েছিল, দাওনি তো? অপরাধী গলায় মিনমিনিয়ে সে বলল, খেয়েই হারিয়ে ফেলেছিলাম, এখন দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর? তারপর ঘুমটা তুলুন আমার। মাহির হাসলো, কোনা চোখে চেয়ে বলল, আমাকে তুলতে হবে? বলো তো এমনই। দূরত্ব ঘুচিয়ে নেয় মাহির। ঘুমটা তুলতে গেলে বাধার সম্মুখীন হলো। ঝট করে তুপো ঘুমটা টেনে ধরে বলল, পূর্ব শর্ত আছে। আমার বউয়ের মুখ আমি দেখব, এতে আবার কিসের শর্ত? মগের মূল্যক নাকি? ঘুমটার অন্তরালে তুফা ঠোঁট কামড়ে লজ্জাস্কর হাসে। ধীর গলায় বলল, বউয়ের মুখ দেখার আগে ফি দিতে হয়। হ্যাঁ? মাহির রাজ্যের আশ্চর্য হলো।
বান্দরগুলো কি তাকে রাস্তায় বসানোর প্ল্যান এঁটেছে? গত ৩-৪ দিন ধরে যেখানে যাও ফি দাও করে পকেট ফাঁকা করে প্রায় গম্ভীর মুখে বলো, অ্যামাউন্ট বলেছে? তা বলেনি। সজোরে মাথা নাড়ল মাহির। ওয়ালেট থেকে একটা নোট বের করে তুফার হাতে দিল। এবার গমটা উন্মোচন করতে পারেন বধূরানী? জবাবের অপেক্ষায় না থেকেই গমটা সরিয়ে ফেলল। হাতে ধরিয়ে দেওয়া নোটের দিকে নজর যেতে তুফা ঠোঁট থেকে লজ্জা মিশ্রিত হাসি গায়েব। বিস্ময় প্রকাশ করে বলল, 10 টাকা মাত্র। মাহির মেকি হতাশার ভান ধরে জবাব করে, 5 টাকা ভাঙতি নেই। রাতের সেসব মুহূর্ত স্মরণ করে এখন পেট চেপে হাসি পাচ্ছে তুফার, সাথে অল্প বিস্তার আফসোস। মাহির ভাই এমন কিপটে আগে জানা ছিল না। আয়নায় তাকিয়ে মিটি মিটি হাসছিল সে, ভেজা চুলগুলো তোয়ালে চেপে মুছছে। সে সময় পিছু থেকে পুরুষালী বাক্য তেড়ে এলো কটা, গোসল করেছ কে গো? যদ্দূর মনে পড়ে কাল রাতে আমাদের মাঝে বাসর টাসর হয়নি। তুফা যেন প্রতিক্রিয়া দেখালো, ভুলে বসল। চুলের বিচরণ করা তোয়ালের সমেত হাতখানা থেমে গেল অবচেতনে। বিস্ময় নিয়ে অস্ফুট স্বরে বলল, মাহির ভাই আপনি এসব ভাষা? মাহির বেড থেকে উঠে এসে সন্তর্পণে তুফাকে নিয়ে পুনরায় বেডে আচ্ছা বসে। এরপর তাকে কোলে নিয়ে বলল গম্ভীর শাসনের স্বরে, মায়ের চেনো? মায়ের? হোয়াট ইজ মাহির ভাই? এমন অনুভূতি মিশিয়ে ভাই ডাকছো যেন দুজন এক মায়ের গর্ভ থেকে বেরিয়ে পৃথিবীতে খেলাধুলা করতে এসেছি। রিকাস ফরাজির প্রাণ যায় যায় দশা। জিভ না থাকায় কথা বলতে পারে না, রক্ত ছোটা স্থগিত হয়েছে মদিও। অস্ফুট স্বরে আ উ করে অদূরে শটান দাঁড়িয়ে থাকা জিসানকে কিছু বলছে। জিসানের নজর অন্যত্র, আর চোখে একবার দেখে পুনরায় দৃষ্টি সরিয়ে রাখে। রিকাস ফরাজিকে বলা হয়েছিল বর্ণকে সব সত্যি বলার ফাঁকে একটা সামান্য মনগড়া মিথ্যা ব্যাখ্যা যেন যুক্ত করে। বিনিময়ে তাকে এই অন্ধকার পুরী থেকে মুক্তি দেওয়া হবে, কিন্তু মুক্তি তো মিলল না, বরং অমানসিক টর্চার দেওয়া হচ্ছে তাকে। এর চেয়ে মৃত্যুই অধিক শ্রেয়। সিয়াম মুখ বাঁকিয়ে বলল, কি খুব খারাপ লাগছে ব্রো? জন্ম থেকেই তুই নিজেই তো মানুষের সাথে বিশ্বাসঘাতকতার খেলা খেলে এসেছিস। আজ অন্য থেকে নিজেই না হয় একটু সাফার কর, সয়ে নে ব্রো, সবই কপাল। কেটেছে সপ্তাহখানেক, আজ মেহেরাব দ্রুত ফিরেছে। আজকাল দ্রুতই ফেরার চেষ্টা করে সে। সব ঠিকঠাকই ছিল সারাদিন। হসপিটালে থাকতে জেসির সাথে কথা হয়েছে ফোনে। ডিনার সেরে মায়েরার পাশে কিছুক্ষণ বসে দুজন রুমে এলো। বেডে বসতে বসতে মেয়েটার রূপ আচমকা বদলে গেল। মেহরাবের দিকে দীর্ঘশ্বাস ছেড়ে ছেড়ে এক দৃষ্টিতে চেয়ে আছে, আবার চোখ ঘুরিয়ে ঘুরিয়েও দেখছে। সময় সময় মায়েরার সাথে ছোট থেকে একসাথে বড় হওয়ার ক্যামেরাবন্দি ছবিগুলো দেখে মেহরাব স্মৃতিচারণ করে। আজও বেডের হেডবোর্ডে হেলাম দিয়ে কোলে ল্যাপটপ নিয়ে বসেছিল। জেসির দৃষ্টি অবলোকন করে হঠাৎ ভুরু কুঁচকে চাইল, এনিথিং রং? হ্যাপি হ্যাপি তো ছিল এতক্ষণ। জেসির ভাবান্তর হলো, কই? চোখ গোল গোল করে অসন্তুষ্টি নিয়ে তাকিয়ে রইল কেবল। প্রতিক্রিয়া না পেয়ে মেহরাব কিছুই বলল না আর, দৃষ্টি ল্যাপটপে ঘুরিয়ে নিল। পরবর্তী সেকেন্ড কয়েকের মধ্যেই জেসি তার কলার চেপে নিজের মুখোমুখি করে বলল রোবটিক গলায়, সেদিন যেই ফ্লাওয়ার বাস কিক মেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে রেখে এসেছিলেন, ওটা আমার ফেভারিট ছিল। কপালে ভাঁজ মুহূর্তেই শিথিল হয়ে গেল মেহরাবের। থমকে যাওয়া দৃষ্টি মেলে হতবুদ্ধির মতো চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর নীরবে কলার ছাড়িয়ে নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফস করে শ্বাস ছাড়ল আস্তে ধীরে। চোয়ালে অল্প হাত মালিশ করে বলল নির্ভীকভাবে, সরি। জেসি অল্প হাসলো জোরপূর্বক। এরপর কোমল গলায় বলল, না গো, শুধু সরিতে চিড়ে ভিজবে না। অনলাইনে অফলাইনেও হন্য হয়ে ঘুরেছিলে, এটা চুজ করেছিলাম। এখন কি করতে হবে? হুবাহু এমন একটা কিনে দিলে মূল্য চোকাতে হবে, এর বেশি কিচ্ছু চাই না আপাতত। পুনরায় সে হাসে। মেহরাব মাথা নাড়ালো, কপাল গুলে একখানা ইডিয়েট বউ এসে জুটেছে। কিছুই করার নেই, এটাই নিয়তি। বউকে এবং বউয়ের মেয়েকে মন্ত্রমুগ্ধ হাসিতে পর্যবেক্ষণ করে ধীরে জবাব দিল, শুনে ভালো লাগলো। থ্যাঙ্কস ফর এভরিথিং। বর্ণ খুব রাতে ফিরে, রুমে সুখকে পায়নি কোথাও। মহারানীর খোঁজে মহাশয় তার রুমে চলে এলো পরপর। এখানেও সুখের দেখা নেই। কপাল কুটি গেল বর্ণ। ফিরে যেতে দরজার দিকে পা বাড়াতে আবারও থেমে গেল হঠাৎ। রুমের সাথে লাগোয়া পেন্টিং রুমের দরজা মারিয়ে অল্প আলো ছিটকে আসছে। চট করে দরজাটা খুলে যেতেই সুখ চমকে ওঠে। ধরফরিয়ে ক্যানভাসে থাকা
পট্রের কপারে রেখে দিয়ে পিছু ঘুরে বুকে দুহাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে বন্য চেহারায় অপলক, তৃষ্ণার্থ চোখে দৃষ্টি। সুখ হাসপাস করে, লজ্জায় দু কান দিয়ে উষ্ণ দোয়া বের হচ্ছে। রং তুলি ঘাটাঘাটি করার সময় সুখ বেশ সতর্কতা অবলম্বন করে, যেন কাপড়ে লেগে না যায়। তবু অল্প স্বল্প ছিটে আজ লেগেছে। বন্য কাছে এলো, ধীরে রং তুলি হাতে নিল পরক্ষণে। সুখ থমকায়। মানুষটা কি এখনো পেন্টিং করবে? ভাবনার মাঝেই উদর ঠান্ডা পরশ পেয়ে চমকে উঠল। শাড়ি ঠিক করে চুপসে দাঁড়িয়ে থাকে চোখ নামিয়ে। বন্য প্রতিরোধ করল না, বরং ঠোঁট বাঁকিয়ে হাসল অল্প। ক্যানভাসে হাত বাড়াতে গেলেই চটিতে সুখ চেপে ধরল হাতটা। অসহায় মুখে দুদিকে মাথা ঝাঁকিয়ে অনুরোধ করে, না প্লিজ। বন্য শুনে এসব অনুরোধ, নামে কোনো বাধা। সে পুনরায় হাত বাড়িয়ে ক্যানভাস থেকে কাপড় সরিয়ে দিতেই সুখ এবার বুকে মুখ লুকালো তার। জ্যাকেটে মুখ লুকিয়ে মিলেমিশে গেল বন্যর সাথে। ক্যানভাস আঁকা পেন্টিংয়ে দুটো চোখ, তীক্ষ্ণ ঝাড়ালো ধূসর কালো মণি চোখ। প্রশ্ন যদি হয় আখিজোড়া কার হতে পারে, তবে উত্তরে উঠে আসবে নিঃসন্দেহে আসফিয়ান বর্ণর। ওয়াও, সো অ্যাট্রাকটিভ। বর্ণ শব্দ করে হেসে ফেলল সুখ জড়িয়েই। দীর্ঘ কতদিন পর এভাবে দুনিয়া ভুলে হাসছে বর্ণ। হাসিটা ভীষণ দেখতে লোভ হলো সুখের। মাথা তুলে ড্যাব ড্যাব করে দৃষ্টি ফেলল একান্ত পুরুষটির মুখশ্রীতে। অজান্তেই তার চোখের মুগ্ধতা ধরা দিল একরাশ। আজও মন বলে ওঠে, বাবার পরে এমন সুন্দর পুরুষ দ্বিতীয়টি নেই ভুবনে। অত্যন্ত তার দৃষ্টিতে। বর্ণ হাসি থামিয়ে সুখের চোখাচোখি চোখ রাখল। লজ্জায় পড়ে এবার সুখ নজর নামিয়ে নিল না মোটেও। সেও চেয়ে রইল অনিমেষ। দুজোড়া দৃষ্টি যেন পরস্পরের গভীরে হারিয়ে গেল এক মুহূর্তের জন্য। সন্তর্পণে স্তম্ভিত সুখের দুগালে আর নাকে রং মেখে দিল বর্ণ, বিড়ালের মতো রেখা। এরপর কানের কাছে মুখ নিয়ে ললিত ঠোঁট ছুঁয়ে বলল ফিসফিসিয়ে, মাই কিটেন। রুমে এসে সোফায় বসল সুখ। বর্ণ খুব সূক্ষ্ম চোখে এক একটা আঁকা শেষ এমন পেন্টিং দেখছিল। ফিরে এসে সুখের উদ্দেশ্যে বলল, রুমে আইব, আই নিড রেস্ট। সুখ শুনল না সেই হুকুম, পায়ে পা তুলে বসে থাকল। বর্ণর চলিত পা থামিয়ে চট করে ঘাড় বাঁকিয়ে বউকে দেখল। পিছু কদম নিয়ে এলো দু ধাপ। সুখের মুখোমুখি প্রায়। সে নজর তুলতেই দুজনের চোখাচোখি হয়। বর্ণ ভুরু নাচালো। আমি কে আপনার? এক ভুরু তুলল বর্ণ। সুচলো দৃষ্টি ফেলে পরক্ষণে বাঁকা হেসে জবাব দিল, সুইট হার্ট। সুখ মুখ কঠিন করে ইশারায় জানতে চায়, আর? জানেমান। আর আসি কি? নড়েচড়ে বসল সুখ। আর? আর বহুল। সুখ এবার বলল, বউ? বউকে তুই তোকারি করতে লজ্জা করেন আপনার? কোন ধরনের মাফ চান? আর নিজের ভুল শুধরে নিন এখনই। তার কথা অনুধাবন করে এক মুহূর্ত সময় ব্যয় করেনি আসফিয়ান বর্ণ। ধপ করে দু হাঁটু গেড়ে বসে পড়ল সুখের সামনে। দুহাত কানে চেপে বলল পরপর, ভুল করে ফেলেছি মহারানী, মাফ করে দেয়া যায় না? সুখ স্তব্ধ বিমূঢ়। বর্ণ এমন কিছু করবে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। শুধু পরীক্ষা করতে চাইছিল। খবরদারি দেখালে বর্ণ সেদিনের মতো তাকে তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা ধমকায় কিনা। কিন্তু এখন বর্ণ এই পর্যায়ে নিকটে চলে এলো তার। চোখে চোখ রেখে দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে একদম মুখোমুখি। ঠোঁটে ঠোঁট ছুঁই ছুঁই। এমন সুখের অধর জোড়া পরস্পর থেকে ফারাক হয়ে গিয়েছে অনেকক্ষণ। বর্ণ আলগোছে থুতনিতে ধরে মুখটা অফ করে দিয়ে স্বরে মাদকতা ছড়িয়ে পড়ল, মাফ করে দিয়েছেন বফুল? আমি অধৈর্য হচ্ছি, জবাব চাই রাইট নাও। কথার ফাঁকে সামান্য ঠোঁট ছুঁয়ে গেল ঠোঁটে। একটু শিরশিরে অনুভূতিতে সুখের অন্তঃকরণ ছলকে ওঠে। নিঃশ্বাসের শব্দ ভারী হয়। বর্ণ পুনরায় বলল, আমি কিন্তু কান ধরে আছি সুইটহার্ট। মাফ করেছেন কি না বললেন না তো। ডোক গিলল সুখ। কোনো রকম উপন্যাস মাথা ঝাঁকায় আস্তে করে। বর্ণ হাসল, ঠোঁট এক পেশে। গ্রেটিটিউড। ঠোঁট দুটো আরও এগিয়ে নিতেই চোখ বুঝে নিল সুখ। তো দেখে মনে আনন্দ পেল যেন ভীষণ। তৃষ্ণার্ত চেয়ে রইল। অনেকক্ষণ বর্ণর ছোঁয়া না পেয়ে পিটপিট চোখ খুলতেই বর্ণ কণ্ঠ খাদে নামিয়ে বলল, খাচ্ছি, ওকে? তাকে অনুভূতির সাগরে ছুঁড়ে ফেলে বর্ণ পৈশাচিক আনন্দ নিয়ে বর্ণ পালাতে চাইছে কি? হুট করে দু হাতে তার গলা জড়িয়ে ধরল সুখ। ঠোঁট নেড়ে বুঝায়, আমার ঠোঁট ফেটে গেছে।
বন্য তার ছুঁয়ে জবাব করলো সন্দিহান গলায়। অথচ আমি ঠিকঠাকই দেখতে পাচ্ছি। কিন্তু ঠোঁট ফেটেছে আমার। বন্য নেশাগ্রস্তের মতো ঘোর লাগা চোখে চেয়ে জানতে চাই, ট্রিটমেন্ট চাই, মেডিসিন লাগবে। অত্যাধিক পরিমাণে কাঁপছে সুখের সর্বাঙ্গ। আরও এক ধাপ এগিয়ে টুপ করে চুমু খেলো বন্য ঠোঁটে। এরপর চোখ বুঝে উপন্যাস মাথা ঝাঁকায় হ্যাবদক। মুহূর্ত ব্যয় না করে এক ঝটকায় কোলে তুলে নিল তাকে। এগুতে এগুতে বলল সম্মোহন কণ্ঠে, আর ইউ শিওর? তাহলে শুরু করা যাক। নতুন এক স্নিগ্ধ কোমল ভোরের সূচনা। পূর্বাভাস ছাড়াই ভোররাতে হঠাৎ শহর ঝাঁপিয়ে ঝুম বৃষ্টি নেমেছে। যদি এখন তার মাত্রা কমে রূপ নিয়েছে জিরিজিরিতে। হাওয়ায় মৃদু ছোঁয়া গন্ধ। বাহিরে যে বৃষ্টি হচ্ছে তার শব্দ কানে না পৌঁছালেও ঝাপসা গ্লাস বেয়ে জলের স্রোত বয়ে যাওয়া দেখে অজ্ঞাত হওয়ার কথা নয়। বেডে দুটো আত্মা, দুটো দেহ পরস্পরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। সুখ তখন সম্পূর্ণ চেতনায়। এক দৃষ্টে চেয়ে আছে ঘুমে কাবু বন্যর মুখশ্রীতে। ঠোঁটে অদ্ভুত তৃপ্তময় হাসিটা লেপ্টে। মানুষটা কত শান্তির ঘুমে আছে। আজকাল বন্যকে আগের মতো স্লিপিং পিল নিতে কিংবা নিজের অনিয়ন্ত্রিত মস্তিষ্কের সংযম করতে ঘন ঘন ইঞ্জেকশন পুশ করতে হয় না। ধীরে হাতটা বন্যর চুলে গলিয়ে দেয় সুখ। ইচ্ছে মতো এলোমেলো করে দিতে লাগলো চুলগুলো। এতে বন্য সজাগ হলো না, বরং নড়চড়ে মুখ গুজে দিল বউফুলের গলায়। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে সৃষ্টি শিরশিরে অনুভূতিটা দাঁতে দাঁত চেপে হজম করে নেয় সে। ঘাড় কাত করে কাচের জানালার দিকে শূন্য দৃষ্টি ছড়ল কোথায় যেন। তুফার বিয়েতে বয়োজ্যেষ্ঠরা কেউ কেউ বলাবলি করছিল, বরকে কাছে আসতে দিবি? সে যখন চায়। বেশি দিন পালাই পালাই করে থাকিস না রে। বউদের কাছে পুরুষদের কি চাহিদা থাকে বুঝতে পারছিস নিশ্চয়। অবুঝত নস। সময় থাকতে আসলে বেঁধে রাখিস, নয়তো অন্য কোথাও নজর দিয়ে বসবে রে। তখন আফসোস ছাড়া গতি থাকবে না। তখন থেকে মস্তিষ্ক জুড়ে কথাগুলো আলোড়ন তুলছে সুখের। কত মাস যে পেরিয়ে গেল বিয়ের, বন্য তাকে এখনো সেসবের প্রস্তাব রাখেনি। অবশ্য হেয়ালি করে প্রয়সী বলে, কবুল পড়লাম সে কখন, কিন্তু বাসরাত এখনো এলো না বউ। আর কত যুগ সাধু সেজে থাকতে হবে। সুইটহার্ট লিখে দে, প্রহর গোনা শুরু করে। অথচ কাল রাত তাদের মাঝে যা ভালোবাসাবাসি হলো, কঠিন মুহূর্তেও বন্য সরে যেতে চাইছিল। হেই আসফিয়ান, বন্যর ঘুমন্ত হৃদয়ের ফুটন্ত ফুল, অবশেষে আপনাকে জিতে তো নিয়েছি না? না, থেকেছি তো নারী সঙ্গ ছাড়া 1 যুগ, 2 যুগেরও বেশি সময় নিজের হিংস্র রূপটা কন্ট্রোলে রেখে। আরও কয়েকদিন না হয় রাখলাম, সময় নিন, আই ডোন্ট মাইন্ড। সুখ সরতে দেয়নি তখন, নিজের সাথে জড়িয়ে রেখেছে আষ্টে পৃষ্ঠে, যেন কোথাও হারিয়ে না যেতে পারে। ভুল করলো কি? কিন্তু একদিন না একদিন এটা হওয়ার ছিল। এই পুরুষ তার একান্ত ব্যক্তিগত হালাল। সম্পূর্ণ অধিকার আছে সুখের কাছাকাছি আসার। বরং অধিকার থেকে আরও কিছুদিন বঞ্চিত রাখলে তারই পাপের বোঝা ভারী হতো। বুকের ভেতর থেকে চাপা শ্বাস বেরিয়ে এলো সুখে। ভোর রাতে গোসল সেরে পুনরায় শুয়েছিল দুজন। যদিও অবশ্য কঠিন লজ্জা নিয়ে রুম ত্যাগ করতে চেয়েছিল, কিন্তু দানবটা এমন শক্ত হাতের থাবা বসিয়ে তাকে চেপে ধরে রাখলো। পালাতে তো পারল না, উল্টো শক্তি অপচয়। এমনিতেই খানার ক্ষেত্রে বাছি বাছি করতে করতে শরীরে পুষ্টির ঘাটতি। বন্য ট্রিটমেন্ট করার নমুনা দেখে সুখ গলায় গাড়ে হাত বুলিয়ে হতবুদ্ধির মতন চাইল। শরীরের জায়গায় জায়গায় নীলছে ক্ষত চিহ্ন। ঘাড়ে আলতো হাত মালিশ করে মুখ কুঁচকে স্মৃতি অসন্তুষ্টি ফুটিয়ে তুলল সুখ। বন্যর ঘুম ভেঙেছে। সুখের প্রতিভাস দেখে অয়েনমেন্ট হাতে নিল। ওই সময় লোকটা ঠোঁট কামড়ে হাসল না। সুখ দেখেছে। কাছে আসুন বউ, অয়েনমেন্ট লাগিয়ে দিই। দূরে সরে গেল সে। বুঝল সাপ সাপ, একদম ছুবেন না। সুখের ধারণা অয়েনমেন্ট লাগিয়ে দেওয়ার বাহানায় নির্লজ্জটা আবার তার সাথে। বনবুরু তুলে দৃষ্টি ছোট করে আবারও 1 ধাপ এগোলো। সুখের মনের ভাব পড়ে নিতে খুব বেশি সময় লাগলো না তার। এখন আর সেরকম টাসটাস করব না। বাই ডুইং দিস লেট মি ফিল ব্লেড সুইটহার্ট। অবাক হওয়ার কথা ছিল সুখের, কিন্তু সে হলো না। অত্যন্ত হয়ে গেছে সে, অভ্যস্ত হয়ে গেছে সে। রকস্টার আসফিয়ান বন্যর এই কথা বলার ধরনে এমন। এখন সে অনেকটা অভ্যস্ত। বুঝলো ইশারায়, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
কিন্তু আমার সেবা করে অর্কেস্ট্রার রাসপিয়ান বর্ণ নিজেকে ধন্য মনে করুক, এমন অন্যায় ব্যাপারটা ঘটুক আমি চাই না। প্লিজ ওটা আমার হাতে দিন, নিজেই লাগিয়ে নিতে পারবো। নব জানিমান, কাম ক্লোজার। ক্ষত যখন আমিই করেছি, মলমটা আমাকেই লাগাতে দেন। বর্ণ আরও কিছুটা এগিয়ে গেল। সুখের দৃষ্টি, ধ্যান ধারণা কেবল বর্ণর সুশান্ত চোখ জোড়ায়, যার গভীরে ধূর্তামি, দুষ্টুমি ছড়াছড়ি। পিছু না তাকিয়ে সে আরেকটু পেছলেই চলে গেল বেডের কিনারে। মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসে। পুরোপুরি ফ্লোরে ছিটকে পড়ে কোমর ভাঙার আগেই বর্ণর শক্তপোক্ত হাত এগিয়ে ধরে ফেলল তাকে। বাঁকা হেসে বলো, ছেড়ে দেব? দেই। ভয়ার্ত মুখে কোনা দৃষ্টিতে প্রৌঢ় দেখে সুখ। গভীরিত অল্প অথচ আসপিয়ান বর্ণ এমনভাবে ভয় দেখাচ্ছে যেন 10 তলা উঁচু থেকে হাত ছেড়ে দেবে। ভাবনার ফাঁকে সে হুমড়ি খেয়ে পড়ল পুরুষটির প্রশস্ত বুকের বাপাশে। বর্ণ নিজের কাছে চেপে ধরল তাকে। প্রতিটি ক্ষততে ঠোঁট ছুঁয়ে অয়েন্টমেন্ট লাগিয়ে দেয়। আবেশে চোখ বুঝে নিল সুখ। আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। আজ পরিপূর্ণতায় শহরে কখনো অপূর্ণতা কিংবা দীর্ঘশ্বাসের ছায়া এসে নামবে না তো হুটহাট? সময়ের পরিক্রমে মানুষটি পাল্টে যাবে না তো? চোখে চোখ রেখে তাচ্ছল্য হেসে বলবে না তো, ফের তোর সাথে আসবেন বানোর কোনো দিক যায়? একবার সে নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার কাছে টেনে পরে ছুঁড়ে ফেললো। সেদিন হয়তো সে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। সে তো খুব করে চেয়েছিল মানুষটা থেকে পালিয়ে বাঁচতে। পেটের উপর ভারী কিছুর উপস্থিতি পেয়ে চোখ মেলল মেহেরাব। ঘুমো ঘুমো চোখে বিরক্তি স্পষ্ট। জেসি পেটের উপর কুশন রেখে তার উপর বসে আছে। সে এটা নয়, সাথে মিরাবো। মনে মনে তাকে পিচ ঢালা রাস্তা ভেবে দুজন দুদিকে শূন্য মুঠোবদ্ধ হাত তুলে গাড়ি চালানোর মতো করছে। মেহেরাবকে চোখ খুলতে দেখে মীরাব উচ্ছ্বাস মুখে বলে উঠল, মা মনে দেখো, মা চোখ খুলছে। জেসি দাঁতের নিচে জিভ ঠেলে ধীর পেট থেকে নেমে ঠোঁট টেনে টুনে হেসে বলল, প্রিন্সেস গাড়িতে চড়তে চেয়েছিল দেখে। সাদে কি ইডিয়েট বলি? মেহেরাব দাঁতে দাঁত পিষে। তাই দুটো মিলে আমার পেটে চড়ে বসলো? ও না হয় বাচ্চা, তুমি তো একটা ছোট হাতি হয়ে। কথা অর্ধসমাপ্ত। উঠে বসে মেহেরাবকে কোলে তুলে নিল। জেসি বিস্ময় হতবাক। তার পাতলা পাতলা শরীরটা ছোট হাতের সাথে তুলনা, এটা মেহেরাব শাহরিয়ার থেকে মোটেও কাম্য ছিল না। দমিয়ে রাখা স্বরে বলো, আমি ছোট হাতি? ম্যানার্সলেস, ইউজলেস লোক। শব্দের সঠিক ব্যবহার জানেন না, অথচ বিয়ে করে বসে আছেন। চুমু খেয়েছেন একাধিকবার। তার উপর আরও মেহেরাব তড়িৎ মুখ চেপে ধরে তার। দরজার দিকে চেয়ে বলো, আপু ভেতরে এসো। বলার ফাঁকে চোখ রাঙায় জেসিকে। মেয়েটা লজ্জায় গুটিয়ে নিয়েছে নিজেকে। আপু কখন এলো? মেহেরাবের খাওয়ার সময় হয়েছে, তাকে নিতে এসেছিল মায়েরা। নক করার আগেই ডোর খুলে যায়। ফলস্বরূপ ভেতরের দৃষ্টিপাত প্রত্যক্ষ করে জড়বস্তুর মতো দাঁড়িয়ে পড়েছে। মেহেরাবের ডাকে মাথা ঝাঁকিয়ে মুখটা গম্ভীর করলো। কাছে এসে মীরাবকে নিয়ে চলে যেতে ধলে যেতে অন্যত্র নজর দেখে মিনমিনিয়ে বলে, আপু বসুন না। পরে মীরাবকে খাওয়াতে হবে। সে পরক্ষণে প্রস্থান করে। মেহেরাব দৃষ্টি কঠিন। পারলে এখনই জেসিকে পুড়িয়ে ভস্ম করে দেয়। দৃষ্টি দিয়েই। মাথা চুলকে অপ্রস্তুত হাসল জেসি। ডক্টরকে সে ভয় ডর পায় না যদিও, তবে আজ একটু একটু লজ্জা ঘিরে ধরেছে। এই যা। পিঠ বাঁচিয়ে পালিয়ে আসতে বেড থেকে নামার আগেই খপ করে হাত টেনে ধরে মেহেরাব। পরপর জেসিকে হেঁচকা টানে পাশে শুয়ে নিজেও বালিশে মাথা এলিয়ে বলো, অল্প স্বল্প স্বামী সোহাগ পেয়ে অনুভূতি কেমন বললে না তো বিবিজান? তড়িৎ লজ্জা পাওয়ার ভান ধরে অন্যায় মুখ ডেকে জেসি বলল, ঈশ্বর আমি, আমার লজ্জা করে। মেহেরাব তাকে আরও নিকটে নিয়ে এলো। কপালে কপাল ঠেকিয়ে চোখে চোখ রেখে মোহিত কণ্ঠে বলল, তুমি নামক ইডিয়েট মেয়েটার প্রতি যদিও ভালোবাসা নেই, ভালো লাগাও নেই, তবে এমন কিছু আছে যা আমাকে বারবার টেনে আনে তোমার কাছে। ইউ নো সেটা কি? জেসি বিজ্ঞের মতো জবাব করে, ভালোবাসা নেই, ভালো লাগা নেই, এরপর আমার প্রতি আপনার আকর্ষণ কাজ করে। এর অর্থ দাঁড়ায় আমি চৌম্বক আর আপনি লোহা, নিকেল কোমাল্ট। মেয়েরা বুড়ো বেঁকে চেয়ে আছে। খানিক পর ঠোঁট কুঁচকে বিড়বিড় করে, ইডিয়েট। জেসি কানেই তুলল না, ভেংচি কাটল। ভালোবাসে না, এসেছে রোমান্টিকতা দেখাতে। এমন রোমান্স তার চাই না। আর্ট গ্যালারিতে আজ পেন্টিং নিয়ে যাওয়ার কথা সুখের। প্রস্তুতি চলছে। শাড়ির উপর থেকে বর্ণর এঁকে দেওয়া ভালোবাসার কিছু কিছু চিহ্ন স্পষ্ট। এই জন্য একবারও রুম ছেড়ে বের হয়নি সুখ। নেহাত এটা জরুরি বলে যেতে হচ্ছে। বর্ণ বেরিয়েছিল তাকে রুমে রেখে।
ফিরেও এলো খানিক পর। বউকে বুড়ো বাঁকিয়ে পরখ করলো। আপদ মস্তক, হিজাব করে গলাঘাট ঢেকে রেখেছে। ফুল হাতার ব্লাউজ। বনু তুচ্ছ-তাচ্ছিল্য করল না, বরং তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি গোল করে ওকে হ্যান্ডশেন দেখিয়ে বলল, পারফেক্ট। সুখ ঠোঁট ভেঙায় মনে মনে। ক্যানভাসের ওপাশে পেইন্টার সাইনে লেখা হয়েছে আসফিয়ান বর্ণস ওয়াইফসি। মানুষটা জোর করে এটা লিখিয়েছে তাকে দিয়ে। এও বলেছে পেন্টিংয়ের প্রেমে পড়ে আদারল্যান্ড থেকে প্রেমের টানে বহু ইয়াং পিপলস পেন্টারের খোঁজে আসে বা যায়। ইভেন ইফ বাই মিস্টেক দূর থেকে কেউ আমার বাগানের ফুলের প্রেমে পড়ুক, এমন রিস্ক আসফিয়ান বানু নেয় না। যেটা তার সেটা শুধুই তার। যা গলে গেল তো সুখ, মোমের মতন। জানতে চাই এতটা ভালোবাসার কারণ? বাসেন তো ভালো? বর্ণ ঠোঁটের হাসিতে বেপরোয়াপনা। বিশেষ কোনো কারণ নেই। হঠাৎ হৃদয় একদিন আবদার করলো, বহুদিন তো অনুভূতির শূন্যতায় ভুগিয়েছি, এবার না হয় একটু ভালোবাসা আহরণ করে দেখ। মায়া হলো খুব হৃদয়ের প্রতি। ছেড়ে দিলাম হৃদয়ের ভ্রমর। এরপর ভ্রমর মুক্তি পেয়ে চৌকাঠ পেরোতেই খোঁজ পেল ফুলের দেখা। তারপর আর কি, একটু ভেসে দেখলাম ভালো। এমনিতেই তাকে ভালোবাসার বিশেষ কোনো কারণ নেই, তবে কথার ফাঁকে গাড়ে দাঁত চেপে সজোরে কামড় বসালো। ব্যথায় কুকিয়ে উঠল সুখ। চোখে জল চলে আসে। বন্য সেই কাজল চোখ দুটোতে ঠোঁট ছুঁয়ে বলল, তবে তার অশ্রুসিক্ত আখিজোড়া ভীষণ বাজে রকম তৃপ্তি দেয়। তার মানে আপনার তৃপ্তির জন্য আরও 1000 বার কাঁদতে হবে আমায়? কান্না? বর্ণ কাছে এসে ফিসফিসিয়ে বলল কিছু অশ্লীল শব্দ। চোখ খিস বুকে ধাক্কা দিয়ে সুখ দূরে সরিয়ে দিল তাকে। বুঝালো, আমি বের হচ্ছি না আপনার সাথে। বিগ আফসোস ফর ইউর ব্যাড লাইফ সুইটহার্ট। বেড তো আমার সাথেই হতে হবে আপনাকে। মহাবিপাকে পড়েছে সুখ। সেই যে তুই সম্বোধন করতে নিষেধ করেছিল, তখন থেকেই পণ্য আপনি আজ্ঞা করে যাচ্ছে। তার কি লজ্জা লাগছে না বড়দের সামনে তা বহাল রাখতে? নির্ঘাত বড় মা বলবেন। শেষে তুমিও বউকে বস মানা শুরু করে দিয়েছো খোকা। অবাক না হয়ে সত্যিই পারলাম না। গ্যালারি থেকে ফেরার পথে রাস্তার কিনারে হাওয়াই মিঠাই দেখে খাওয়ায় মিষ্টি আবদার রাখলে ভুল করল না সুখ। বর্ণর কঠিন দৃষ্টিসমূহে আজকাল আতঙ্কিত হয় না সে। অবশ্যের পেছনের মূল কারিগর আসফিয়ান বর্ণ নিজেই। দায়দাম্ভিক পুরুষ আসফিয়ান বর্ণ। বউ ফুলের জন্য কত কি করতে ইচ্ছে তাকে। মিঠাই কিনে 2 হাতে ধরিয়ে সুখকে গাড়িতে চড়ে বসার আদেশ দিল। কানে ইয়ারপিস ছিল তার, সেটায় হাত চেপে আরও একবার সুখকে গাড়িতে বসতে বলে কোথায় চলে গেল। রাস্তার ওপাশে বাচ্চাদের ছোটাছুটি দেখে থেমে গিয়ে অপলক চেয়ে রইল সুখ। বলার অপেক্ষা রাখে না, ছোট বাচ্চাদের প্রতি তার আকর্ষণ প্রবল। ধ্যানমগ্ন অবস্থায় কাঁধে কার স্পর্শে পেয়ে সুখ চমকে উঠল। পরক্ষণে চোখ দুটো চকচক করে ওঠে। সাইমা বুয়া না, এখন তো সে শিক্ষিকা। চোখে ফ্রেমের চশমা, কাঁধের একপাশে ছড়ানো চাদরটা সেই পরিচয় বহন করে। কতদিন পর সাক্ষাৎ। অপ্লুত হয়ে 2 হাতে জড়িয়ে ধরে সুখ। কেমন আছে আমার সুখ পাখিটা? উচ্ছ্বাস মিশ্রিত হেসে সে ইশারায় জবাব দিল, এতক্ষণ ভালোই ছিলাম, তোমার দেখা পেয়ে ভালো লাগা এবার দ্বিগুণ হলো। সাইমা হেসে সুখের মুখে হাত বুলিয়ে দিল। আগের চেয়ে খানিকটা শরীর এসেছে সুখের। ভীষণ মিষ্টি দেখতে লাগছে। সুখ ঠোঁট উল্টে অভিযোগ করল, আপির বিয়েতে এলে না যে? ঠোঁটের হাসি বাড়ল, বই কমল না সাইমার। খুব যাওয়ার ইচ্ছে ছিল তার, কিন্তু সব চাওয়া কি পূর্ণ হয়? ব্রেস্ট টিউমার ধরা পড়েছে রিপোর্টে। সেদিন সারা বেলা হসপিটালে কেটেছিল অপারেশনের জন্য। আগামী 2 দিন পর সার্জারি করাতে হবে। বলল, অসুস্থ ছিলাম একটু। এখন সুস্থ? সুখ জানতে চায়। এরপর, তাহলে আজই চলো ও বাড়ি। আজ আপি আসবে শ্বশুরবাড়ি থেকে। যাব, তবে এখন নয়, স্কুলে যেতে হবে একটু। বর্ণর সাথে এসেছো? সুখের হাতে হাত রেখে কোমল গলায় বলল সাইমা। প্রত্যুত্তরে মুচকি হেসে উপন্যাস মাথা ঝাঁকায় সুখ। সাইমা জানতে চাইল, বর্ণ ভালোবাসে তো আমাদের সুখকে? সুখ খানিক লজ্জা পায়। এভাবে আরও কিছু সময় পর কথা আদান প্রদান করে সাইমা বিদায় নিল। স্কুল থেকে আজ ছুটি নিতে যাচ্ছে সপ্তাহ 2 জন্য। মাঝ রাস্তায় গিয়ে একবার পিছু ঘুরে সুখকে দেখে সাইমা আচমকা মাথা চক্কর দিয়ে ওঠে। দুপাশে গাড়ি একসাথে যাচ্ছে, হর্নের শব্দে কান বিষিয়ে তুলছে। মাথা দুলানো বন্ধ হলো না। কোনো রকম রাস্তা পার হওয়ার আকাঙ্ক্ষায় পা চালায় সাইমা। তার আকাঙ্ক্ষা ছিল রাস্তার ওপাশে গিয়ে
সেখান থেকে ট্যাক্সি ধরে সোজা স্কুলের সামনে গিয়ে নামবে। অথচ ভাগ্য দেখলেন অন্য খেল। কদমেক বাড়াতে পায়ে পা বিঁধে চলন্ত গাড়ির সামনে গিয়ে ছিটকে পড়ল নিমিষেই। এখানে উপস্থিত কারো কল্পনাতেই ছিল না তা। সেকেন্ড কয়েক আগে সুস্থ সাইমা মুহূর্তের ব্যবধানে রক্তাক্ত শরীরে লুটিয়ে পড়ে পিচঢালা রাস্তায়। অদূর থেকে স্তব্ধ সুখের হাত ফসকে মিঠাই পড়ে গেল রাস্তায়। অস্পষ্ট শব্দে ঠোঁট ভেঙে বেরিয়ে আসে, মা।